Hello my dear students, welcome everyone to this session of English grammar. আমরা আজকে ইংরেজি গ্রামার বা ইংরেজি ব্যাকরণ যাই বলি না কেন তার যে বিষয়টা বা যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, ক্লজ। এবং প্র্যাকটিক্যালি ক্লজ হচ্ছে সেই চারটে কি পাঁচটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটা, যে বিষয়গুলো কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় ইংরেজি ব্যাকরণ শেখার ক্ষেত্রে খুব বড় একটা জায়গা জুড়ে রয়েছে। ওই চারটি বা পাঁচটি যে বিষয়গুলো বা স্পেসিফিক্যালি যে কটা জিনিসের কথা বলতে চাইবো সেগুলো হলো পার্ট অফ স্পিচ, টেন্স, your use of preposition and obviously clause. I don't mean that all the rest part of the remaining parts outside these 4 or 5 are useless. No, that doesn't mean. Actually আমি যেটা বলতে চাইছি এই চারটে বা পাঁচটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে এগুলো কিন্তু সবচেয়ে বেশি আমাদের কাজে লাগে। বাদবাকিগুলো অবশ্যই আমাদের কাজে লাগে, কিন্তু এই জিনিসগুলো যদি আমরা শিখে নিতে পারি তাহলে কিন্তু আমাদের বাদবাকি জিনিসগুলো অনেকটা ইজি হয়ে যাবে। সব কিছুই গ্রামারের গুরুত্বপূর্ণ, তবে এটা a bit more important. তো যাই হোক, আমরা আজকে ক্লজের আলোচনায় ঢুকবো। প্র্যাকটিক্যালি ক্লজ এই ইংরেজি শব্দটা যদি আমরা বাংলা করি তাহলে দাঁড়াবে বাক্যাংশ। হ্যাঁ, বাক্যাংশ। তো প্র্যাকটিক্যালি এটাকে যদি আমরা বুঝতে চাই তাকে আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। সাপোজ আমি একটা জিনিস লিখছি যে হি saw the man. এবারে এটা একটা আমরা বাক্য লিখলাম। এই বাক্যটা আমরা দেখতে পাচ্ছি যে হি স দ্য ম্যান, এর মধ্যে ভার্ব বা ভিজি পার্টটা রয়েছে স, দেখেছিল, ভার্বাল গ্রুপ বা ভার্ব যাই বলি না কেন, ভার্ব এলিমেন্ট। এই দেখা কাজটা করেছিল যে বা এই কাজটা সম্পাদন করছে যে, সে হচ্ছে হি। ফলে এটা যদি আমরা সাবজেক্ট এটা ধরি, এটা ভিজি। আর বাকির অংশটা যেটা দেখছি আমরা কাকে দেখেছিল, এটা হচ্ছে অবজেক্ট। তো আমরা একটা বাক্য তৈরি হতে গেলে আমরা জানি দুটো মেন বা যেটা ম্যান্ডেটরি কম্পালসারি বিষয় থাকা দরকার বলে, সেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব। ওই জন্য আমরা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এই কথাটা প্রায় ব্যবহার করি, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট বা সাবজেক্ট ভার্ব অ্যারেঞ্জমেন্ট। তো সেইখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কি এটা একটা কমপ্লিট বাক্য, কারণ এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা সাবজেক্ট রয়েছে, একটা ভার্ব রয়েছে বা ভার্বাল গ্রুপ রয়েছে, এবং এটা একটা অ্যাকশনকে ডিনোট করছে। সি এই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়েছে, এটা একটা অ্যাকশন, এবং এই অ্যাকশনটা যেভাবে প্রকাশিত হচ্ছে সেখানে কিন্তু একটা কমপ্লিশন ব্যাপারটা রয়েছে, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে, একটা সেন্স রয়েছে যেটা কমপ্লিট। বাদ বাকি অংশটা আমি বারবার করে বলি, একটা ভার্বের চারটে পার্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আদার্স বলতে এটা অ্যাকচুয়ালি অ্যাডভার্বিয়ালস। তো এই চারটে পার্টের মধ্যে এই দুটো হচ্ছে ম্যান্ডেটরি, এসেন্সিয়াল, কম্পালসারি। তো এই দুটো থাকতেই হবে, বাকি দুটো অপশনাল, থাকতে পারে নাও থাকতে পারে। যাই হোক না কেন, এই যে বাক্যটা লিখেছি আমরা, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ একটা সাবজেক্ট রয়েছে, একটা ফাইনাইট ভার্ব রয়েছে, আর একটা অবজেক্ট রয়েছে। তো একটা সিম্পল সেন্টেন্স হতে গেলে সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকলেই চলবে। যাকে এটা আমার আজকাল হচ্ছে বিষয়, কিন্তু এই সিম্পল সেন্টেন্স নিয়ে নয়, আমি এই বাক্যটাকে একটু বড় করতে চাইছি। হি স দ্য ম্যান হু ওয়াজ সিটিং আন্ডার দ্য ট্রি। সে দেখেছিল ওই লোকটাকে, যে লোকটা বসেছিল গাছের নিচে। সে দেখেছিল ওই লোকটাকে যে বসেছিল গাছের নিচে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এই যে পুরো বাক্যটা লিখেছিলাম সেটা আমি এক্সপ্যান্ড করে দিলাম, একটু বড় করলাম। তো এই যে বড় করলাম বাক্যটাকে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে যে অংশটা আমি জুড়লাম পরে, হু ওয়াজ সিটিং আন্ডার দ্য ট্রি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এর মধ্যেও কিন্তু একটা ভিজি রয়েছে, ওয়াজ সিটিং, তার একটা সাবজেক্ট রয়েছে, তাই না? কিন্তু এটা যেরকম একা নিজে থেকে তার পুরো সেন্সটাকে কমপ্লিট করতে পারছিল, কিন্তু ইফ উই থিঙ্ক ইট ইন আওয়ার বেঙ্গলি টার্মস অর দ্য টার্মস অফ আওয়ার মাদার ট্যাং, যে বসেছিল গাছের তলায়, শুধু যদি এইটুকু বলি, এখানে কিন্তু সেন্স অফ কমপ্লিশনটা আসছে না। তার মানে এটা আমরা সাবজেক্ট এবং ভার্ব থাকা সত্ত্বেও এ কিন্তু সেলফ সাফিসিয়েন্ট নয়। তো সেক্ষেত্রে আমরা দেখছি কি দুটো পার্ট যেটা আমি মার্কিং করলাম, এই দুটো পার্ট মিলিয়ে এই কমপ্লিট সেন্টেন্সটা, যে বড় বাক্যটা আমি লিখলাম, প্রথমে ছোট বাক্য লিখেছিলাম, ওটা ভুলে যান, আমরা ভুলে যাই চলো।
তো আমরা আপাতত ধরে নিচ্ছি এটাই পুরো বাক্য, হি স দ্য ম্যান হু ওয়াজ সিটিং আন্ডার দ্য ট্রি। তো এই যে পুরো বাক্যটা আমি লিখেছি তার মধ্যে দুটো পার্ট আমরা দেখতে পাচ্ছি। যে দুটো পার্ট আমরা কিসের ভিত্তিতে ভাগ করছি, না আমার হাতে চক রয়েছে তাই আমি জোর করে ভাগ করে দিলাম, ব্যাপারটা কিন্তু তা নয়। আমরা যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে এই প্রত্যেকটা পার্টের মধ্যে দুটো জিনিস কিন্তু মাস্ট রয়েছে, সেটা হচ্ছে একটা করে সাবজেক্ট, একটা করে ফাইনাইট ভার্ব। এটা আমি আগে স্পষ্ট করে লিখি, এটা হচ্ছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। ওকে, তো তাহলে দেখতে পাচ্ছি এই যে দুটো পার্ট আমি ছোট ছোট পার্ট বড় বাক্যে বের করলাম, এই প্রত্যেকটা পার্টের মধ্যে কিন্তু একই বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। আরও একটা বৈশিষ্ট্য রয়েছে, হোয়াটস দ্যাট, ভেরি কমন টু ইমাজিন অর টু সে, হোয়াটস দ্যাট, both or each of the two or both of the two they are the smaller parts of a larger sentence, অর্থাৎ একটা বড় বাক্যের ছোট ছোট অংশ। এই রকম প্রত্যেকটা ছোট ছোট অংশ বড় বাক্যের যার মধ্যে আমরা একটা করে সাবজেক্ট এবং একটা করে ফাইনাল ভার্ব দেখতে পাচ্ছি, তাকে কিন্তু আমরা বলবো একটা করে ক্লজ বা বাক্যাংশ। অনেকে পার্ট অফ স্পিচকে বাক্যাংশ বলেন, আমি এর আগেও বহু জায়গায় বলেছি বা বহু ক্ষেত্রে বলেছি পার্ট অফ স্পিচের বাংলা হচ্ছে পদ, তো বাক্যাংশ হচ্ছে ক্লজ। তো সেখানে আমরা দেখছি কি একটা বড় বাক্যের অন্তর্গত ছোট ছোট অংশ, প্রত্যেকটা ছোট ছোট অংশ, তবে ছোট ছোট অংশ কিন্তু ফ্রেজও হতে পারে, কিন্তু এখানে ফ্রেজ আমি বলছি না, এমন ছোট ছোট অংশ যার মধ্যে একটা সাবজেক্ট থাকতেই হবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকতেই হবে। তাহলে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো ক্লজ। ওকে, আমি এটাকে আরও বাড়াতে পারতাম, আমি এটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারতাম। he saw the man who was sitting under the tree which was a huge banyan tree। আমি আরেকটু বাড়িয়ে দিলাম, he saw the man একটা পার্ট, who was sitting under the tree আরেকটা পার্ট, এখান থেকে আমি আরেকটা পার্ট করলাম which was a huge banyan tree, যেটা ছিল আরেকটা বড় বট গাছ। তাহলে এখানেও তাই আমরা দেখতে পাচ্ছি was এটা ফাইনাইট ভার্ব, which এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট ফাইনাইট ভার্বের গল্পটা থাকছে। তাহলে তিনটে পার্ট আমি যেটা বের করলাম, প্রত্যেকটা পার্ট কিন্তু তার বৈশিষ্ট্য, তিনটে বৈশিষ্ট্য কমন। একটা হচ্ছে প্রত্যেকটার মধ্যে সাবজেক্ট থাকবে ডেফিনেটলি, প্রত্যেকটার মধ্যে ভার্ব থাকবে ডেফিনেটলি। এবার এইখানে এসে কেউ প্রশ্ন করতে পারে, স্যার এটা তো তাহলে সেন্টেন্সের বৈশিষ্ট্য। হ্যাঁ, সেটা আমি পরে আসছি। অ্যাকচুয়ালি আমি প্রথম পার্টটা বলিনি, এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি দেবো। অর্থাৎ প্রত্যেকটা পার্ট জাস্ট খেয়াল করুন, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব, তিনটে পার্টের মধ্যে একই জিনিস রয়েছে এবং প্রত্যেকটা পার্টে আমরা দেখতে পাচ্ছি আর একটা বৈশিষ্ট্য রয়েছে যে এরা প্রত্যেককে একটা বড় বাক্যের ছোট ছোট অংশ। এই প্রত্যেকটা অংশকে আমরা বলছি এক একটা ক্লজ। এবং যে ইস্যুটা আমি একটুক্ষণ আগে তুলেছিলাম সেই ইস্যুটা হচ্ছে এই যে আমরা এইগুলো যে দেখছি এর প্রত্যেকটার মধ্যে একটা করে সাবজেক্ট, একটা করে ফাইনাইট ভার্ব, দ্যাট মিনস these two features are also very similar or quite akin of that feature or with that feature of sentence। আমরা বাক্যের যে বৈশিষ্ট্য, দুটো প্রধান বৈশিষ্ট্য সেটা এখানে দেখতে পাচ্ছি ঠিকই, কারণ এগুলোকে যদি আমরা আলাদা আলাদা করে লিখতে চাই প্রত্যেকটা আলাদা আলাদা বাক্য হয়ে যাবে। হি স দ্য ম্যান অলরেডি একটা আলাদা বাক্য দেখিয়েছিলাম, হু ওয়াজ সিটিং আন্ডার দ্য ট্রি এটাকে আমি এভাবে লিখতেই পারতাম, দ্য ম্যান ওয়াজ সিটিং আন্ডার দ্য ট্রি অথবা হি ওয়াজ সিটিং আন্ডার দ্য ট্রি, তাহলে আরেকটা পার্ট থাকতো। হুইচ ওয়াজ এ হিউজ ব্যানিয়ান ট্রি এটাকে আমি লিখতে পারতাম আলাদা করে, দ্য ট্রি ওয়াজ এ হিউজ ব্যানিয়ান ট্রি অথবা ইট ওয়াজ এ হিউজ ব্যানিয়ান ট্রি। তাহলে প্রত্যেকটা ক্লজ আসলে ছদ্মবেশে থাকা, অন্য রূপে থাকা একটা করে স্বতন্ত্র বাক্য, তারা কিন্তু একটা সেপারেট সেন্টেন্স হতে পারে। ঠিক আছে, তো এইটা একটু মাথার মধ্যে নিতে হবে। তাহলে আমরা যদি জিস্ট করতে চাই পুরো বিষয়টা, তাহলে আমরা কি বলবো, বলবো এটাই যে a clause is a group of words having
a subject and a finite verb of its own. এই পর্যন্ত সেন্টেন্সের ডেফিনেশনের সঙ্গে পুরো মিলে যাচ্ছে। a sentence a group of words having a subject and a finite verb of its own, এটা প্রায় একই জিনিস হয়ে যাচ্ছে। এরপর আমরা আসবো কি, and it is a smaller part, এইখান থেকে আলাদা হয়ে যাবে, of a larger sentence, এইখানটায় আসল কথা। তাহলে আমরা দেখছি কি, a clause একটা বাক্যাংশ is a group of words, একটা শব্দগুচ্ছ যার একটা সাবজেক্ট রয়েছে, একটা ফাইনাইট ভার্ব রয়েছে, এবং এটা হচ্ছে একটা বড় বাক্যের ছোট অংশ, বৃহত্তর বাক্যের ক্ষুদ্রতর অংশকে বলছি আমরা ক্লজ। ঠিক আছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা মোটামুটি ক্লজের বেসিক জায়গাটা কিন্তু আলোচনা করে নিলাম। এরপরে আমি একটু বলে নিই আমরা ক্লজ শিখবো কেন, ছোট ছোট বাক্য নিলে আমাদের সমস্যা কী হতো। প্র্যাকটিক্যালি ছোট বাক্য আমাদের তো সবসময় টিচাররা আমাদেরকেও বলেছেন, আমরা যখন ছাত্র ছিলাম বা আমরা ছাত্রছাত্রীদের বলি তোমরা ছোট ছোট বাক্যে লিখবে, কিন্তু মজাটা হচ্ছে কোথায়, এটা কিছুটা সীমা পর্যন্ত বা কিছুটা দূর পর্যন্ত ঠিক আছে, বাট হোয়েন উই উড গো বিয়ন্ড দ্যাট পার্টিকুলার লিমিট, ওকে, অ্যান্ড উই উইল বি রিকোয়ার্ড টু কনভার্স অর টু ডেলিভার সাম continuous speech or larger context should be treated, then these smaller sentences would create a problem for us. অর্থাৎ আমরা যখনই কিন্তু এই সাধারণ ইংরেজি চর্চার ওই ক্লাসরুম সিচুয়েশনের মোটামুটি 4-5 তারপরে যখন বেরিয়ে যাব তখন কিন্তু দেখবো বড় বড় বাক্য লেখার দরকার পড়ছে, বা আমরা যখন কথা বলতে যাব বা বড় কোনো কনটেক্সটে কিছু একটা ডেলিভার করতে যাব, লেখাই হোক বলাই হোক, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা থেকে যাবে। প্রবলেমটা কী হবে না, সবসময় ছোটো বাক্য ব্যবহার করে আমরা জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবো না। দ্যাটস ওয়াই আমাদের করতে হবে কি, বড় বড় বাক্য লিখতে হবে, এবং সেজন্য ক্লজ শেখাটা খুব জরুরি। তো ইনফ্যাক্ট ক্লজের আমরা বিভিন্ন গ্রুপ বা ক্যাটেগরিজগুলো একটু দেখে নিই। আমরা প্রথমত যেটা শেখাই সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দ্বিতীয়তে শেখাই আমরা সাবঅর্ডিনেট ক্লজ, পরেরটা আমরা শেখাই কোঅর্ডিনেট ক্লজ। অ্যাকচুয়ালি প্রথম দুটোই মূলত আমরা শেখাই, আরেকটা আমি শেখানোর চেষ্টা করি হচ্ছে প্যারেনথেটিক ক্লজ। প্যারেনথেটিক ক্লজ অ্যাকচুয়ালি এই লোকটি আর এই লোকটিকে আমরা একটু পরে আলোচনা করব। আমরা আপাতত প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের এই যে বেসিক ব্যাপারটা এটা আমরা একটু আলোচনা করব, এবং এটা সবচেয়ে জরুরি। কোঅর্ডিনেট ক্লজ, প্যারেনথেটিক ক্লজ, এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু পরে শিখলেও খুব একটা সমস্যা হবে না। তো অ্যাকচুয়ালি আমরা এই দুটোকে আপাতত অমিট করে দিচ্ছি, আমরা শিখবো, পরে শিখবো প্যারেনথেটিক ক্লজ কি, কোঅর্ডিনেট ক্লজ, এগুলো সবই শিখবো, তবে তার আগে আমরা এই দুটো মূল জিনিসকে একটু দেখে নিই। ওকে, তো প্রিন্সিপাল ক্লজ যাকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলি, ওকে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলি আমরা, এটা হচ্ছে প্রধান বাক্যাংশ বা স্বাধীন বাক্যাংশ। আবার সাবঅর্ডিনেট ক্লজ একে আমরা আরেকটা কথায় বলি ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, CLAUSE। ওকে, তো প্রিন্সিপাল ক্লজ বা প্রধান বাক্যাংশ, অথবা তার একটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন বাক্যাংশ। সাবঅর্ডিনেট মানে অধস্তন, ঠিক আছে, অথবা নির্ভরশীল, ঠিক আছে, অপ্রধানও বলা যায় একে। তো প্র্যাকটিক্যালি নামের মধ্যে একটা ব্যাপার রয়েছে, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে সেই ধরনের ক্লজ যে কিন্তু অন্যের উপর ডিপেন্ডেন্ট নয়, এটা মোদ্দা বিষয়, ঠিক আছে। প্রিন্সিপাল ক্লজ আমরা এই যে বাক্যটা লিখেছিলাম, হি স দ্য ম্যান, সাপোজ saw the man who was sitting under the tree। এই বাক্যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যদি এইখান থেকে এই অংশটা না থাকতো, প্রথমে তো আমি এটা দেখাইনি, তাহলে যে অংশটা ছিল হি স দ্য ম্যান, এটা যেটুকু ছিল সেটা কিন্তু কমপ্লিট ইন ইটসেলফ, অর্থাৎ নিজে থেকেই সে কিন্তু সম্পূর্ণ, কোনো রকম অসম্পূর্ণতার ব্যাপার ছিল না।
তো হি শ দ্য ম্যান যতটুকু রয়েছে, সাপোজ এটা নেই, থিঙ্ক, আর সাপোজ দ্যাট ইট ইজ নট দেয়ার, ইট ইজ অ্যাবসেন্ট। সো হি শ দ্য ম্যান, এই যে পোর্শনটা আমি দেখাচ্ছি এর মধ্যে যেটুকু রয়েছে কমপ্লিট, অর্থাৎ এটাকে পড়ে কখনোই মনে হচ্ছে না ইট ইজ সামথিং দ্যাট ইজ ইনকমপ্লিট ইন ইটসেলফ, নো, ইট ইজ কোয়াইট কমপ্লিট। পরের পার্টটা হু ওয়াজ সিটিং আন্ডার দ্য ট্রি, জাস্ট উল্টোটা ভাবার চেষ্টা করি আমরা, এইটাকে অফ করে দিই মনে মনে, অর্থাৎ ওপরে যে হি শ দ্য ম্যান এই অংশটা এটাকে অফ করে দিচ্ছি, তাহলে থাকছে কি হু ওয়াজ সিটিং আন্ডার দ্য ট্রি। এই পার্টটাকে যদি আমরা আলাদা করে ভাবি তাহলে কিন্তু দাঁড়াচ্ছে এটা একটা অসম্পূর্ণ অংশ, যে বসেছিল গাছের নিচে। এটা পড়লেই আমাদের মনে হচ্ছে সামনে কিছু একটা বাদ থেকে গেল, তাহলে এর কিন্তু একে ছাড়া চলবে না, কিন্তু প্রথম জনের দ্বিতীয় জন না থাকলে কিছু সমস্যা হবে না। হ্যাঁ, কেউ কেউ যুক্তি তুলতে পারেন স্যার তথ্য একটু কমে গেল, হ্যাঁ ডেফিনেটলি তথ্য তো কমলোই, কিন্তু যেটুকু থাকলো স্ট্রাকচারালি বা অন দ্য বেসিস অফ সেন্স, ওইটুকু কিন্তু কোনোভাবেই ইনকমপ্লিট বলা যাবে না। whereas in case of the second part we would say definitely that without the presence of the first one the second one is incomplete। তাহলে এ কিন্তু এর উপর ডিপেন্ডেন্ট, এ কিন্তু স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এই লোকটিকে যে পেলাম আমরা, এ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর এ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখানে একটা ছোট্ট বিষয় আমি বলে রাখি, অনেকের একটা ভুল ধারণা থাকে, ভুল ধারণাটা হচ্ছে এই যে আমরা মনে করি যে ক্লজের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজ সবসময় সামনে বসবে, এটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, ইন মোস্ট অফ দ্য কেসেস, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি প্রিন্সিপাল ক্লজ সামনে আসে, কিন্তু এটা এসেন্সিয়ালি এটা প্রমাণ করে না যে প্রিন্সিপাল ক্লজ সবসময় সামনে বসতেই হবে। আমরা বেশ কিছু ক্লজ দেখবো যেখানে সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে শুরু হচ্ছে বাক্য, ফলে এই জায়গাটা আমাদের কিন্তু প্রথমে একটু ক্লিয়ার করে নিতে হবে বা মাথার মধ্যে ধারণাটা পরিষ্কার করে নিতে হবে। তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজের বেসিক কনসেপ্টটা সম্পর্কে ধারণা পেয়ে গেছি। তো আরেকটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, আই নো দ্যাট হি ইজ অনেস্ট, আমি জানি যে সে সৎ, আই নো দ্যাট হি ইজ অনেস্ট। এই যে বাক্যটা লিখলাম আমি জানি যে সে সৎ, তাহলে এখানে ব্যাপারটা তাই, আই নো এই পার্টটা কিন্তু এর উপর ডিপেন্ড করছে না, দ্যাট থেকে এটা কিন্তু প্রথম অংশের উপর ডিপেন্ডেন্ট। তাহলে এ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর এ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার আমি আগে যে কথাটা বললাম সেটা একটু প্রমাণ করে দিই যে কখনো কখনো সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে শুরু হতে পারে। ইফ ইউ কাম আই মাস্ট গো, যদি তুমি আসো আমি অবশ্যই যাব। তাহলে আই মাস্ট গো এটা তো দেখতে পাচ্ছি একা একাই ঠিক আছে, কিন্তু ইফ ইউ কাম এই লোকটির কিন্তু এর হেল্পটা লাগছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি সাবঅর্ডিনেট ক্লজ সামনে চলে এসছে। তাহলে প্রিন্সিপাল ক্লজ সবসময় এসেন্সিয়ালি ইনভ্যারিয়েবলি সামনে বসবে, এই কনসেপ্টটা কিন্তু ভুল। তো আমরা ক্লজের বেসিক কনসেপ্টটা আলোচনা করে নিলাম, এরপরে যেটা বলবো আমি সেটা দিয়ে আজকের এই কনটেক্সটটা আমি শেষ করব। সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজকে আমরা যে সাব ক্যাটাগরিগুলোতে ভাগ করি সেটা হচ্ছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি সাবঅর্ডিনেট নাউন ক্লজ, এন मतलब नाउन, ओके, और नाउन क्लॉज ही लिखेছি, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড অবভিয়াসলি সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ। এদের আবার একটা করে অন্য নাম থাকতে পারে, সাবঅর্ডিনেট নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, এটা আমরা কন্ডিশনাল ক্লজ অনেক সময় বলি। তো এই যে তিনটে সাব ক্যাটাগরি আমরা দেখালাম, সাবঅর্ডিনেট নাউন ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ এবং সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ, এই তিনটে কিন্তু ডিটেলিংসটা খুব ভালো করে জেনে নিতে হবে। এবং একটা কথা বলে নিই যে ক্লজের বা যে কোনো গ্রামারের রুলস আলোচনার ক্ষেত্রে বা শেখার ক্ষেত্রে আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্যটা থাকবে কিন্তু জিনিসটাকে বুঝে নেওয়া, এমনভাবে বুঝে নেওয়া সো দ্যাট উই ক্যান বি এবল টু অ্যাপ্লাই দেম ইন রিয়েল লাইফ সিচুয়েশান। আমি ডেফিনেশন মুখস্থ করলাম, ক্লজের ডেফিনেশন একটুক্ষণ আগে লেখাচ্ছিলাম না, ওটা হেভি মুখস্থ করলাম, কিন্তু আইডিয়াটা পরিষ্কার হলো না। সাবঅর্ডিনেট নাউন ক্লজের ডেফিনেশন মুখস্থ করলাম, প্রিন্সিপাল ক্লজের ডেফিনেশন মুখস্থ করলাম, সাবঅর্ডিনেট ক্লজের ডেফিনেশন মুখস্থ করলাম, রুলস মুখস্থ করলাম। এই মুখস্থের থেকেও জরুরি হচ্ছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেম, একটু বুঝে নেওয়ার দরকার আছে, বুঝে নিয়ে ওটাকে অ্যাপ্লাই করতে হবে। তো যাই হোক, সাবঅর্ডিনেট নাউন ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ, এদের ডিটেলিংসটা আমি এর পরের ক্লাসটাতে আলোচনা করব। জাস্ট একটা কথা বলে নিই, এর প্রত্যেকটা নাম কিন্তু এদের কাজ মেনশন করছে। মানে সাবঅর্ডিনেট নাউন ক্লজের কাজ নাউনের মতো,
সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভের মানে অ্যাডজেক্টিভ ক্লজের কাজ অ্যাডজেক্টিভের মতো, সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজের কাজ অ্যাডভার্বের মতো। তার মানে নাউন ক্লজের কাজ তা আমরা জানি নাউনের কাজ হচ্ছে নাম বোঝানো, তাহলে এ কি নাম বোঝায়? না, আমি সেই কাজের কথা বলিনি। নাউন যখন একটা বাক্যের ব্যবহৃত হয় স্ট্রাকচারালি সে কী ফাংশন প্লে করে, একটা বাক্যের ভেতরে যখন ঢুকে যাচ্ছে নাউন স্ট্রাকচারালি কী ফাংশন প্লে করছে, অ্যাডজেক্টিভ যখন ঢুকে যাচ্ছে সে তখন কী ফাংশন প্লে করছে, ওই রকম মাথায় রেখে আমরা আলোচনাটা করব। তো মোটামুটি আমরা সাবঅর্ডিনেট নাউন ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ এবং সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজের এই যে তিনটে আমরা ক্যাটেগরি নিলাম সাবঅর্ডিনেট ক্লজের আন্ডারে, জাস্ট এইটুকু মাথায় রেখে আজকে ক্লাসটা শেষ করব যে এদের প্রত্যেকের কাজ এদের নামের সঙ্গে কিন্তু ট্যালি করে যাবে বা প্যারি করে যাবে। নাউন ক্লজের কাজ নাউনের মতো স্ট্রাকচারালি, অ্যাডজেক্টিভের কাজ একই রকম অ্যাডজেক্টিভের মতো, অ্যাডভার্ব ক্লজের কাজ অ্যাডভার্বের মতো। তো আমরা এই বেসিক কনসেপ্টটুকু নিয়ে আজকে ক্লাসটা শেষ করব, পরের ক্লাসে কিন্তু এদের ডিটেলিংসটা আমরা আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।